আচ্ছা ঠিক আছে। এবার এই যে প্রবলেমটা না, যে কোনো এই ধরনের প্রবলেমগুলো শুরুতেই আমি যেটা সাজেস্ট করি, তোমাদের সিতে ডিতে কোথাও গ্রাফ আঁকতে বলুক বা না বলুক, তোমরা গ্রাফটা ড্র করে ফেলবা। এটা তোমাদেরকে অনেক হেল্প করবে। ঠিক আছে? যেমন এই প্রবলেমটা খুব ইজিলি করা যাবে যদি আমি গ্রাফটা ড্র করে ফেলি। তো তাইলে আসলে আমরা গ্রাফটা একটু আগে পয়েন্টগুলো প্লট করি, তাহলে বোঝা যাবে যে এখানে আসলে ঘটনাটা কি ঘটতেছে। ঠিক আছে? আচ্ছা, তার আগে কিছু শিখছো কিনা তোমরা সেটা আমি একটু চেক করা দরকার। আচ্ছা, ফাহমিদা তুমি আমাকে বলো এখানে কি ইউনিফর্ম ভেলোসিটি? No, sir. Non-uniform velocity. ভেলোসিটি না, কারণ ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। এখানে 0, এখানে 4, এখানে 8, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, তাই না? আচ্ছা, এবার দেখি আরিয়ান, এবার তুমি আমাকে বলো যে এখানে কি ইউনিফর্ম এক্সিলারেশন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি ইউনিফর্ম এক্সিলারেশন? সাবিনা, ইউনিফর্ম এক্সিলারেশন? না স্যার। ইউনিফর্ম এক্সিলারেশন না, কিভাবে বুঝলা? এখানে 8 সেকেন্ডে ইনক্রিজ 4, আবার পরের 8 সেকেন্ডে ইনক্রিজ 4, তো ইউনিফর্ম এক্সিলারেশন তো না, নাকি? কনফিউজড? পরে গিয়ে কিন্তু স্টোরিটা চেঞ্জ হয়ে যায়, তাই না? আমরা জানি ইউনিফর্ম এক্সিলারেশন হলে আমাদের গ্রাফটা এরকম একটা স্ট্রেট লাইন হবে শুধু, তাই না? কিন্তু এখানে ফুল গ্রাফটা স্ট্রেট লাইন থাকবে না। সেটা তো থাকবে না, কিভাবে বুঝবো? খেয়াল করো, 0, 8, 16, 24 এগুলো আমরা এখানে বসাই দিই। এটা তো 0, 8, 16, 24, 32, 40, আর এখানে Sir, এটা 17 নাম্বার না? এটা 17 নাম্বার। হ্যাঁ, পুরো নাম্বারগুলো লিখতে ভুলে যাই। তারপরে এখানে আছে 48840। আচ্ছা, এটা তাহলে ম্যাক্সিমাম 8 পর্যন্ত যাওয়া লাগতেছে। তাহলে আমি একটা 4 এখানে দেই আর 8 এখানে দিই। ঠিক আছে? এবার পয়েন্টগুলো আমরা প্লট করি। প্রথম পয়েন্ট হচ্ছে 0,0। তো ফার্স্ট পয়েন্টটা আমাদের এখানে, যেটা অরিজিন। এরপরে আছে কি টাইম হচ্ছে 8, ভেলোসিটি 4। টাইম 8 এর জন্য ভেলোসিটি 4। তো ফার্স্ট সেকেন্ড পয়েন্ট হবে এখানে। দেন 16 এর জন্য 8, 16 এর জন্য আমরা 8 এ উঠে যাব। ওকে, তারপর 24 এর জন্য 8। সো 24 এর জন্য আমরা কোথায় উঠবো? এই লাইন বরাবর এখানেই থাকবো। 24 এর জন্য 8, 32 এর জন্য 8। তারপর 40 এর জন্য 4। এই যে 4 বরাবর যদি এদিকে আসি, এটা একটু দেখাতে সুবিধা হয়। এবং 48 এর জন্য 0, 48 এর জন্য 0 মানে এখানে। ঠিক আছে? ভেলোসিটি 0 মানে ভেলোসিটি বরাবর আমরা উপরে উঠবো না, নিচে নামবো না, ওখানে। এবার দেখো আমরা যদি এই লাইনগুলো যোগ করি, ঠিক আছে? এবার এখানে এটা একটু অ্যাড করো, এটা একটা স্ট্রেট লাইন আসবে। এই যে 0 থেকে 16 পর্যন্ত একটা ইউনিফর্ম এক্সিলারেশন ছিল, তাই না? 0 থেকে 16 পর্যন্ত it was an uniform acceleration. From 16 second up to 32 second, the velocity did not change. The velocity did not increase nor decrease. It was same. So in this part, it was uniform velocity, right? Velocity did not change. Velocity did not change. Okay, it remained same. Then after 32 seconds, the velocity started to decrease, and at 48 seconds, the velocity came to 0 again. That means the body came to rest. Okay, so this is uniform. একজন বলো uniform Acceleration. deceleration অথবা retardation। ঠিক আছে? because the velocity decreasing. ওকে, এটা হচ্ছে uniform acceleration। velocity increase হলে acceleration পজিটিভ, ওইটাকে আমরা acceleration ই বলি। বাট যখন velocity decrease হচ্ছে তখন acceleration নেগেটিভ হয়, that is deceleration, or we can say that is retardation. ওকে, uniform retardation। straight line মানে uniform retardation। আচ্ছা,
তো এটার জন্য এবার আমরা ক্যালকুলেট কিভাবে করব? আমাদের এখানে যেটা ক্যালকুলেট করতে বলা হয়েছে, ক্যালকুলেট দ্য ডিসটেন্স ট্রাভেলড বাই দ্য কার উইদিন ফার্স্ট 32 সেকেন্ড। তো মজার বিষয় হচ্ছে 32 সেকেন্ডের জন্য আমরা ভেলোসিটিটা জানি। এটা আমাদের সবচেয়ে বড় সুবিধা। তো এটার জন্য আমরা ইজিলি বের করে ফেলতে পারবো, ঠিক আছে? সেটা কিভাবে? তো একটু কেয়ারফুল থাকতে হবে। আমাদের আগে যেরকম ছিল, যদি এরকম হইতো যে মানে 0 থেকে 32 সেকেন্ড পর্যন্ত এক্সিলারেশন আছে, ঠিক আছে, কখনো এক্সিলারেশন চেঞ্জ হয়নি, তাইলে কিন্তু আমরা একটা ইকুয়েশন দিয়ে বের করে ফেলতে পারতাম। কিন্তু এখন আমরা একটা ইকুয়েশন দিয়ে বের করতে পারবো না, আমাদেরকে দুই স্টেপে ক্যালকুলেশনটা করতে হবে। কিভাবে? ফার্স্ট 16 সেকেন্ড আমাদের এক্সিলারেশন ছিল, সেটার জন্য একটা ডিসটেন্স ক্যালকুলেট করতে হবে, সেটাকে আমরা ধরে নিলাম s1। সেটা কিভাবে বের করতে পারবো? u plus v divided by 2 into t ইনিশিয়াল ভেলোসিটি। এই যে s1 এই পার্টে কতটুকু ডিসটেন্স কভার দিছে সেটার জন্য ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে কত? 0। এবং এই 16 সেকেন্ডের ফাইনাল ভেলোসিটি কত? 8। এই যে 16 সেকেন্ড এতটুকু পর্যন্ত আমাদের যে ডিসটেন্স কভার হবে সেটাকে আমরা ধরে নিব s1, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইনটু টাইম কত? 0 থেকে 16 সেকেন্ড পর্যন্ত 16 সেকেন্ড টাইম, তাহলে 8 বাই 2 হচ্ছে 4, 4 ইনটু 16 64, ঠিক আছে? এটা হচ্ছে এই ফার্স্ট স্টেপে। এরপরে নেক্সট 16 সেকেন্ড এটা কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি, তাই না? তোমাদেরকে রিভিশন ক্লাসের সময় আমি বারবার বলছি, যেখানে দেখবা ইউনিফর্ম ভেলোসিটি সেখানে একটা ইকুয়েশনই দেখবা তোমাকে ইউজ করতে হবে। সেই ইকুয়েশনটা হচ্ছে s pt। এই ইকুয়েশনটা তোমাকে ইউজ করতে হবে, বারবার বলছিলাম। তো এটা হচ্ছে সেকেন্ড পার্টের ডিসটেন্স। তো তাইলে সেটা কত? এই যে পার্ট, এখানে দেখো ভেলোসিটি একটাই, v এর ভ্যালু একটাই, কারণ v শুরুতে যা এই পার্টের শেষেও তা, এবং সেটা কত? 8 ইনটু এই পার্টটা কতটুকু টাইম ধরেছিল? 16 সেকেন্ড থেকে শুরু করে 32 পর্যন্ত, দ্যাট ইজ অলসো 16 সেকেন্ড। সো 8 ইনটু 16 দ্যাট ইজ 128। তো এটা হবে কত? 128 মিটার। ওকে, সো টোটাল এখন এটা হচ্ছে ফার্স্ট 16 সেকেন্ডে কতটুকু গেছে, এটা হচ্ছে সেকেন্ড 16 সেকেন্ডে কতটুকু গেছে। সো 16 প্লাস 16 টোটাল 32 সেকেন্ডে কভার ডিসটেন্স s is equal to 64 plus 128 192 বোধহয়, তাই না? হ্যাঁ স্যার। 192 মিটার। সো এটা হচ্ছে আমাদের आंसर। ওকে, ফাতেমা আপনি ভালো ভালো কোশ্চেন করতে আজকে, এগুলা মানে একদম। স্যার আমি বুঝি নাই। কোনটা বুঝো নাই বলো তো? এই যে রিটার্ডেশন থেকে বুঝি নাই। না, রিটার্ডেশনের পার্টে তো আমরা যাইনি। দেখো আমাদের যে টোটাল জার্নিটা সেটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, তাই না? একটা হচ্ছে ইউনিফর্ম এক্সিলারেশন, এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি মানে কি? এক্সিলারেশন কত বলো তো? নো অ্যাক্সিলারেশন। নো অ্যাক্সিলারেশন, ভেরি গুড, দ্যাট মিন্স অ্যাক্সিলারেশন ইজ 0। তো এখানে অ্যাক্সিলারেশন আছে, এটার জন্য আমার s এর ক্যালকুলেশন হবে ওই যে চারটা ইকুয়েশন তোমাদেরকে দেখে সবসময় ইকুয়েশন অফ মোশন ওটা দিয়ে করতে হবে। দেন পরে এই পার্টের ডিসটেন্স যদি তোমাকে বের করতে হয় তাহলে সেটার জন্য তোমাকে ইউনিফর্ম ভেলোসিটির যে ইকুয়েশন সেটা ইউজ করতে হবে। তো এরপরে রিটার্ডেশনের যে পার্ট, যেখানে ভেলোসিটি ডিক্রিজ হচ্ছে, সেটা আমাদের এখানে লাগে না, ঠিক আছে, কারণ আমাকে 32 সেকেন্ড পর্যন্ত, দেখো 32 সেকেন্ড এখানে না, এটা বরাবর উপরে আসলে এই পয়েন্ট, তো এই পয়েন্ট পর্যন্ত আমাকে ডিসটেন্স বের করতে বলছে, তো সেটাই আমি বের করছি। প্রথমে ইউনিফর্ম ভেলোসিটির জন্য ইউনিফর্ম এক্সিলারেশনে ও কতটুকু ডিসটেন্স কভার করবে, দ্যাট ইজ 64। তারপরে ইউনিফর্ম ভেলোসিটিতে কতটুকু ডিসটেন্স কভার করবে সেটা আবার বের করছি। দেন টোটাল এই ফার্স্ট 16 সেকেন্ড আর পরের 16 সেকেন্ড মিলে টোটাল 32 সেকেন্ডে কতটুকু ডিসটেন্স কভার করবে সেটা এই দুইটা অ্যাড করে দিলেই আসলে বের হয়ে যাবে। এখন কি বুঝতে পারছো? বুঝছি জি স্যার, বুঝছি আমি। ওকে, তো এটা তো হচ্ছে ইকুয়েশন ইউজ করে। কেউ যদি চায় এটা গ্রাফ থেকে ডাইরেক্ট ক্যালকুলেট করতে পারবে, সেটা কিভাবে এটা একটু দেখাই ফেলি। ঠিক আছে, আচ্ছা স্যার, যদি আমরা গ্রাফ দিয়ে তো তখন মানে করতে পারবো না, যখন আমাদেরকে কোশ্চেনে বলে দিবে না যে ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ করো। গ্রাফটাও তো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করার মধ্যেই করে। স্যার যদি কোশ্চেনের মধ্যে বলে দেয় যে ম্যাথমেটিক্যালি অ্যানালাইজ করো, তাহলে আমাদেরকে গ্রাফ যদি ড্রয়িং করি তারপরেও আবার এখান দিয়ে লিখে দিতে হবে যেভাবে আমরা মানে নরমালি করব। দেখো
এই গ্রাফটা ড্র করতে আমি এই কারণে বলি বিকজ এটা দেখলে বুঝতে সুবিধা হয় যে মানে আমাদের কোন পার্টের জন্য কোন ইকুয়েশন ইউজ করতে হবে। যেমন এটা দেখে এই যে স্ট্রেট লাইন উপরের দিকে যাচ্ছে, এটা দেখে আমরা বুঝি যে ইউনিফর্ম এক্সিলারেশনের জন্য যে যে ইকুয়েশন ওগুলো ইউজ করতে হবে। আবার সেকেন্ড পার্টের জন্য দেখা যাচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, তো সেটার জন্য যে ইকুয়েশন আমাদের কোটি ইউজ করতে হবে এটা গ্রাফ দেখলে ইজিলি বোঝা যায়। তাইলে এইদিকে তাকাইলে এটা বুঝতে আমার মনে হয় যেটা তোমাদের একটু কষ্ট হইতে পারে যে প্রথম 8 সেকেন্ড ভেলোসিটি বাড়ছে, দেন পরের কিছু সেকেন্ড আবার ভেলোসিটি ইউনিফর্ম ছিল। তো ক্লিয়ার পিকচারটা গ্রাফের দিকে তাকাইলে বোঝা যায় আমার কাছে মনে হয়। আমি জানি না তোমাদের কাছে কিরকম মনে হয়। স্যার হ্যাঁ বলো। আমরা যদি গ্রাফটা রাফ হিসেবে করি তাহলে মানে রাফ ভাবে করি এরকম। রাফ ভাবে মানে হ্যাঁ খাতার মধ্যে সলভ করতেছো, সেখানে পাশে জাস্ট ফ্রি হ্যান্ড হ্যাঁ হ্যাঁ ড্রয়িং করে দাও। হ্যাঁ, তো ফর্মুলা দিয়ে এসব করব, গ্রাফটা আঁকতে আঁকতে এটাও এসব তো টাইম করতে চলে পারো, যাবে। বাট একটা মজার জিনিস কি জানো, ডি তে দেখো আবার বলছে অ্যাকর্ডিং টু দ্য স্টেম ড্র দ্য গ্রাফ। তো ডি এর জন্য গ্রাফ তোমাকে ড্র করতেই হবে। তো ওই গ্রাফটা সি নাম্বার করার আগে যদি ড্র করে ফেলো তাহলে তোমার এক দিলে দুই বাকি মারা হয়ে যাবে। বাট আমার মনে হয় তোমার কোশ্চেনটা এটা যে যদি ডি তেও আমাকে গ্রাফ ড্র করতে না বলে তাহলে কি গ্রাফ ড্র না করলে কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ সমস্যা নেই। তবে জিনিসটা হচ্ছে কি যে গ্রাফ যখন আমরা দেখি না তখন স্টুডেন্টের ব্যাপারে একটা গুড ইমপ্রেশন জন্মায় আর কি। তো এটা পরবর্তীতে হয়তো অন্য আচ্ছা কোশ্চেনের ক্ষেত্রে হেল্প করতে পারে। সো এটা সাজেস্টেড বাট নট ম্যান্ডেটরি। যদি কোশ্চেনের মধ্যে ড্র করতে না বলে তাইলে এটা সাজেস্টেড, আমি সাজেস্ট করতেছি বাট নট ম্যান্ডেটরি। অবশ্যই এটার জন্য মার্ক কাটা যাবে না ইনশাআল্লাহ। তুমি খাতার পাশে যেখানে অঙ্ক করতেছো সেখানে পাশে দিয়ে জাস্ট একটা দাগ দিয়ে ফ্রি হ্যান্ড ড্রয়িং করে দেখা দিলেও হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, তো যেটা বলতেছিলাম এতক্ষণ তো আমরা ইকুয়েশন ইউজ করে করছি, বাট এখন আমরা করব যে গ্রাফের থেকে ওই যে বলছি না এরিয়া আন্ডার দ্য কার্ভ, যে ডিসটেন্স বের করতে হইলে আমাদের বিটি গ্রাফের এরিয়া আন্ডার দ্য কার্ভ ক্যালকুলেট করলেই হয়। তো 32 সেকেন্ড পর্যন্ত যে পার্ট, 32 সেকেন্ড পর্যন্ত আপাতত এতটুকু আমরা কনসিডার করি, বাকিটার কথা আমরা ভুলে যাই, লাগবে না। ওকে, আমাকে 32 সেকেন্ড পর্যন্ত ডিসটেন্স ক্যালকুলেট করতে বলছে। তাইলে আমি যদি এই এরিয়াটা বের করতে পারি তাইলে আমার কি হয়ে যাবে, এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করা হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এইটাকে, এটা দেখে অনেকে ভয় পায়, বলে যে স্যার এটা কি শেপ, এটা তো না কোনো রেক্টেঙ্গেল প্যারালেলোগ্রাম কোনো শেপই বুঝতেছি না। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ফর্মুলা যারা মুখস্থ রাখতে পারো তারা ট্রাপিজিয়ামের ফর্মুলা দিয়ে করতে পারো। আর যদি ট্রাপিজিয়ামের ফর্মুলা কারো মনে না থাকে তাহলে তোমরা কি করবা, এই এরিয়াটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলবা। সেটা কিভাবে, এই যে এখান বরাবর একটা লাইন টানবা, তাইলে খেয়াল করলে দেখবা এই যে এই পার্টটা একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে এখন, তাই না? এবং পরের যে পার্টটা সেটা একটা রেক্টেঙ্গেল। সো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে জানি, রেক্টেঙ্গেলের এরিয়া বের করতে জানি, দুটোটা অ্যাড করে দিলেই আমার হয়ে যাবে। তো আমরা প্রথম এরিয়াটা যদি বের করি, লেট আস সে প্রথম এরিয়া হচ্ছে a1, দ্যাট উইল বি হাফ ইনটু বেস ইনটু হাইট। কেন? কারণ এটা একটা ট্রায়াঙ্গেল। বেস কতটুকু দেখো তো, 0 থেকে 16 পর্যন্ত বেস হচ্ছে 16। সো হাফ ইনটু 16 ইনটু হাইট, হাইট হচ্ছে কতটুকু, এই যে এই হাইটটা, দ্যাট ইজ 0 টু 8, তাহলে 8, তাহলে এটা আসবে 64 মিটার। ওকে, a1। দেন আমরা বের করব এরিয়া a2, that is the area of this rectangle. Rectangle এর এরিয়া কি, length into breadth। ওকে, so length into breadth। so length ধরে নিয়ে আমরা এটাকে 16 থেকে 32 মাঝখানে ডিসটেন্স কত, 16। so length হবে 16 into breadth। breadth আমরা ধরে নিই এটাকে, এই যে এটা হচ্ছে আমাদের length 16 থেকে 32, এটা হচ্ছে 16, রাইট? এবং এটা হচ্ছে আমাদের breadth। breadth হচ্ছে কতটুকু, 0 থেকে 8, that is 8। সো এটা আসবে 128 মিটার। তো এবার যদি তোমরা এই দুটোটাকে অ্যাড করে দাও, যে a1 plus a2, it will give me the total area under the curve, it will be 192। 64 plus 120 it will be 192। সো এটাকে আসলে তোমরা বলতে পারবা যে ওকে, ডিসটেন্স কভারড ইজ 192 মিটার। বাট এটার জন্য তোমাকে আলাদা একটা লাইন লিখতে হবে। সেই লাইনটা কি জানো, we know that area under the curve in velocity versus time graph gives us the distance covered। এই কথাটা আমি এখন বলছি তো আমি বোর্ডে লিখি নাই, জাস্ট মুখে বলে দিছি। তোমরা যারা এইভাবে সলভ করতে চাও
তাদেরকে আমি বলবো যে এই কথাটা যেটা বলছি সেটা একটু শুনে শুনে খাতায় লিখে নিবা, পজ দিয়ে দিয়ে খাতায় লিখে নিবা যখন এই ভিডিওটা তোমরা দেখবা। তারপরে এবার এই লেখাটা একবার দুবার পড়লে আসলে তোমাদের বুঝে যাবা যে মানে মুখস্থ করতে হবে না, ঠিক আছে, বুঝে যাবে যে কি লিখতে হবে। তো ওই লেখাটা লিখে তারপরে তোমরা ক্যালকুলেশনটা শো করবা, তাইলে মানে ক্লিয়ারলি বোঝা যাবে যে তুমি যে এখানে এরিয়াটা ক্যালকুলেট করছো এটা বুঝে ক্যালকুলেট করছো, তুমি জানো যে এখানে আসলে কি হবে। কি বলছো, বুঝতে পারছো? তো আশা করি পারবে হ্যাঁ ইনশাআল্লাহ। ওকে, তাইলে আর ডি নাম্বারটা একটু বলে দিই। এখানে বলছে অ্যাকর্ডিং টু দ্য গিভেন স্টেম ড্র দ্য গ্রাফ, আমরা গ্রাফ ড্র করে ফেলছি এবং বলছে কি এক্সপ্লেইন দ্য নেচার অফ ভেলোসিটি ফর ডিফারেন্ট পার্ট। আচ্ছা, এই পার্টের জন্য আবার ডি এর জন্য আমাদের এই নেক্সট পার্টটাও লাগবে। তো এটা অলরেডি আমি তোমাদেরকে এক্সপ্লেইন করে দিয়েছি, নেচার অফ ডিফারেন্ট পার্ট। আমরা বলবো যে ফর ফার্স্ট 16 সেকেন্ড দ্য ভেলোসিটি ওয়াজ নট ইউনিফর্ম বাট এক্সিলারেশন ওয়াজ ইউনিফর্ম। For the next 16 seconds, the velocity was uniform, and as the velocity was uniform, there was no acceleration, so acceleration was 0. And for the last 16 seconds, the velocity decreased uniformly. Okay, so the velocity was not uniform, but the retardation or deceleration was uniform. এই কথাটা যদি লিখে দিতে পারো বাস খালাস, 4 out of 4 ইনশাআল্লাহ। ওকে, এটা ঢাকা বোর্ড 2016 এর কোশ্চেন। বুঝতে পারছো? মেইন জিনিসগুলো তোমাদের হয়ে গেছে আসলে, বাকি আসলে আর খুব ইনশাআল্লাহ নোশনের জন্য তোমাদের কষ্ট হবে না, প্রবলেমগুলো করে ফেলবা। ওকে, তো এইভাবে আমরা এভরিডে টিউশন টাইমে মেইন যে কেজেস গুলো আছে না সেগুলো ডিসকাস করে ফেলার চেষ্টা করব। এটা সমস্যাটা হচ্ছে স্কুলে আসলে এই জিনিসটা করার এনাফ টাইম পাওয়া যায় না। যেমন দেখো আজকে কি দৌড়ের উপরে রিলেশন করেছি, তো সবসময় আসলে এটা একটা সমস্যা। আচ্ছা যাই হোক, তো তাইলে সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ। আর এক্সপোনেন্টেড লগারিদমের একটা পিডিএফ দিছি তোমাদেরকে, সেটার উপরে কালকে বিকাল 4টার সময় টেস্ট হবে ইনশাআল্লাহ। এই পিডিএফ এর উপরে কোনো ডাউট সলভিং ক্লাস আসলে নিচ্ছি না, নাহলে জেনারেলি একটা পিডিএফ দেওয়ার পরে একটা ডাউট সলভিং ক্লাস নিতে, তোমাদের ডাউট থাকলে আমাকে বলো। এটা নিচ্ছি না এই কারণে, কারণ হায়ার মেথড অলরেডি তোমরা এক্সপোনেন্টেড লগারিদম পরীক্ষা দিছো, এবং হায়ার মেথড যেটা সেটা ইয়ের থেকেও কঠিন। কিসের থেকে? জেনারেল ম্যাথের এক্সপোনেন্টিয়াল লগারিদম থেকে কঠিন। তো আশা করি এটা ইনশাআল্লাহ পারবা। তো কালকে পরীক্ষায় যদি কোনোটা না বুঝো তাহলে সেটার উপর তো একটা সলিউশন ক্লাস করে নেব ইনশাআল্লাহ। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো সবাই তাহলে ক্রিয়েটিভ গুলো করো, কোর্সেরও ক্রিয়েটিভ করে ফেলো। আর নেক্সট দিন যেদিন ওয়েডনেসডে দেখা হবে সেদিন দুইটা সেশন, একটা সেশন হবে যে কোর্সের কোনো ক্রিয়েটিভ যদি তোমরা না পারো সেটা আমরা সলভ করব, আর এক্সপোনেন্টিয়াল লগারিদমের যে টেস্ট হবে সেই টেস্ট কোশ্চেনের একটা সলিউশন ক্লাস নেব। ক্লিয়ার? ইয়েস স্যার। তো সবাই ভালো থাকো তাইলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।